গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার চ্যানেল লাইভ মোটিভেশনে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। টেন্স অর্থাৎ সময় বা কাল। ঠিক আছে? তো দেখো, টেন্স আমরা বলতে কি বুঝি? টেন্স বলতে আমি লিখেই দিয়েছি এখানে সময় বা কাল। কোনো সময়, অতীতকাল বা অতীতকালের সময় বা বর্তমানকালের সময় কিংবা ভবিষ্যৎকালের সময়, যে সময়ই বোঝাক না কেন, সেই সময় বা কালকে বলা হচ্ছে কি টেন্স। ঠিক আছে? এই টেন্স কিন্তু আবার 3 রকম। তো দেখো, আমরা এখানে একটু লিখিত ভাবে বলি, টেন্স হচ্ছে 3 রকম। টেন্স হচ্ছে আমাদের 3 রকম। একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। বুঝা আছে? টেন্স তাহলে 3 রকম, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। তো এতগুলো মানে টেন্সের পুরো ভাগটা তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়, তাই আমরা একটু মানে ছোট ছোট আকারে করব। তো এখানে দেখো, পাস্ট টেন্স মানে কি? পাস্ট টেন্স বলতে এখানে অতীতকাল, যে ঘটনাটা হয়ে গেছে সেটা অতীতকাল, যে কাজগুলো আমাদের অতীতকালে হয়ে গেছে। ঠিক আছে? প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল হয়ে গেল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল, এখনো যেটা হয়নি, যেটা সামনে হবে। তাহলে বুঝতে পারলে টেন্স হচ্ছে 3 রকম, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা প্রেজেন্ট টেন্স, একটা ফিউচার টেন্স। এবং পাস্ট টেন্স বলতে আমরা অতীত কালকে বোঝাই, যে ঘটনাগুলো অতীতকালে ঘটে গেছে সেগুলো হচ্ছে মানে পাস্ট টেন্স বা অতীতকাল। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, বর্তমানে যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে তোমার কি বর্তমান কাল। আর একটা কি ফিউচার টেন্স, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল, মানে এখনো যে কাজগুলো হয়নি, যেটা ভবিষ্যতে হবে, সেরকম যদি বোঝানো হয় তাহলে কিন্তু সেটা ভবিষ্যৎকাল। ঠিক আছে? তো এতগুলো তো একসঙ্গে বলা সম্ভব নয়, আমি আগে প্রেজেন্ট টেন্স থেকে শুরু করছি। আগে প্রেজেন্ট টেন্স বলবো এই ভিডিওতে, পুরোটা হয়তো বলা সম্ভব হবে না, হয়তো প্রেজেন্ট টেন্সের দুটো ভাগ আমি বলতে পারবো, তারপরে আমি পাস্ট টেন্স কিংবা ফিউচার টেন্স এগুলো পরপর আমি ভিডিওগুলো আপলোড করব। ঠিক আছে? তো আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। তবে একটা বলে দিই কথা, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা টেন্সেরই কিন্তু আলাদা আলাদা 4টা করে মানে ভাগ আছে। ঠিক আছে? যেমন পাস্ট টেন্সের 4টা ভাগ আছে, প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ আছে, এবং ফিউচার টেন্সেরও কিন্তু 4টা ভাগ আছে। এতগুলো আমি এক ভিডিওতে আলোচনা করছি না, আজকে আমি প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে আলোচনা করব, এবং প্রেজেন্ট টেন্সের যতগুলো ভাগ আছে সেই ভাগগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, এখানে আমি প্রথম ভাগটা বলছি। প্রথম ভাগটা কি ছিল? প্রেজেন্ট টেন্স, তাই তো? আমি প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে আজকে আলোচনা করছি। প্রেজেন্ট টেন্স, দেখো প্রেজেন্ট টেন্স কাকে বলছে? আমি ওখানে লিখেই দিয়েছিলাম যে বর্তমানে কোনো ঘটনা বোঝালে, মানে বর্তমানে কোনো ঘটনা হচ্ছে চলছে যদি বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। এই প্রেজেন্ট টেন্স কেন, ওই পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং এদের প্রত্যেকেরই 4টা করে ভাগ আছে। তো প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ আছে সেই ভাগগুলো আমি এখানে লিখছি। দেখো, একটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর দ্বিতীয় নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর তৃতীয় নাম্বারটা কি? তৃতীয় নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট কি বলতো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। এবং 4 নাম্বারটা হচ্ছে কি? 4 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তো এরকম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকমই প্রত্যেকটারই 4 টা করে ভাগ আছে। পাস্ট টেন্সেরও এবং ফিউচার টেন্সেরও। ঠিক আছে? তো আমরা আজকের যে ভিডিওটা সেই ভিডিওটাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব এবং বাদবাকি দুটো কিন্তু পরে করতে হবে। কারণ একই ভিডিওতে এতগুলো করা যাবে না। সেটা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো আমরা দুটো দুটো করে সেটা করব। তো এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সেটা আগে আমাদের জানা দরকার, তাই তো? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বলছে? বলছে যে বর্তমানে কোনো ঘটনা চলছে, মানে বর্তমানে কোনো ঘটনা প্রতিদিন হয় এরকম যদি কোনো বোঝায়, মানে কোনো ঘটনা যেটা প্রতিদিন হয়। ঠিক আছে? কিংবা কোনো অভ্যাসগত যদি কোনো কিছু বোঝায়, যেরকম আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে যাই, কোনো অভ্যাস এরকম যদি বোঝায়, কিংবা হয় যেটা চিরন্তন সত্য ঘটনা, এরকম চিরন্তন সত্য ঘটনা হলেও কিন্তু সেটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। বোঝা গেছে কি কি বললাম? যে কোনো ঘটনা প্রায় ঘটে বা প্রতিদিন ঘটে এরকম ঘটনা যদি হয়, চিরন্তন সত্য ঘটনা যদি হয়, কিংবা কোনো অভ্যাসগত কোনো ঘটনা যদি হয়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন এবার দেখে নাও তোমরা। মানে প্রেজেন্ট ইনডিফিনিটে যে আমরা লিখবো সেটার গঠনটা কিরকম হবে, স্ট্রাকচারটা কিরকম হবে। সাবজেক্ট হবে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অনেক সময় এস, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকতে পারে, প্লাস অবজেক্ট। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি হবে? সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অনেক সময় ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের সঙ্গে আর কি এস বা ইএস যুক্ত হতে পারে, আবার কি হবে? অবজেক্ট হবে। একটা উদাহরণ দিয়ে দিই তাহলে। একটা উদাহরণ যেরকম মনে করো বলি, আমি বাংলাতে লিখি, আমি ভাত খাই। ঠিক আছে? আমি একদম সোজা সোজা উদাহরণ দিচ্ছি যাতে তোমরা ক্যাচ করতে পারো এবং সেটাকে ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে? আমি ভাত খাই। আচ্ছা বলো, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে কেন পড়ছে? কারণ আমি যে ভাত খাই সেই ঘটনাটা প্রতিদিন ঘটছে, তাই তো? প্রতিদিন, প্রতিবার আমরা ভাত খাচ্ছি, দুপুরবেলা ভাত খাচ্ছি, রাত্রিবেলা ভাত খাচ্ছি। তো যে ঘটনাটা প্রতিদিন ঘটে বা প্রায়ই ঘটে সেরকম যদি বোঝায়, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। আচ্ছা আমি এখানে পেয়ে গেলাম আমি ভাত খাই, আমি এটা বুঝতে পারছি প্রায় করি বা প্রতিদিন করি, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়লো। তাহলে আমার গঠন, আমি যদি এটাকে ট্রান্সলেট করি, ইংলিশে ট্রান্সলেট করি, তাহলে আমার কি হবে? সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কোনো কোনো সময় মানে যদি ইয়ে হয় ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে এবং কি হবে? অবজেক্ট হবে। তো এখানে সাবজেক্ট কোনটা বলো? সাবজেক্ট কাকে বলে? যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? ভাত কে খায়? আমি খাই, তাই তো? তাহলে এখানে আমিটা হবে সাবজেক্ট। তাহলে অবশ্যই এখানে কি হয়ে যাবে? আই হয়ে গেল। ঠিক আছে? তারপরে দেখো ভার্বের সঙ্গে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম। এবার এখানে ভার্ব কোনটা? ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে কোনো কিছু করা, হওয়া, থাকা যদি বোঝায়, তাহলে কিন্তু সেটাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। বিশেষ করে কোনো কিছু করাকে বা কোনো কিছু হওয়াকে কি বলা হয়? ভার্ব বোঝায়। তাহলে এখানে খাই, কোনো কিছু করছি, তাহলে এখানে ইট বসে গেল। ঠিক আছে? ইট, ইট মানে খাওয়া, ভার্বের ফার্স্ট ফর্মটা বসলো। তারপরে দেখো এখানে কি আছে? অবজেক্ট আছে। অবজেক্ট কোনটা? ভাত, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে কি? রাইস। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। বোঝা গেছে? এবার তোমরা বলতে পারো যে এখানে এখানে এস বা ইএস যুক্ত হলো না কেন? এখানে এস বা ইএস তখনই যুক্ত হবে যখন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি, সি, ইট এরকম যদি বোঝায়, তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। ঠিক আছে? এটা বুঝতে পারলে তোমরা? ঠিক আছে। এবার মনে করো আমি যদি বলি আমি সাইকেল চালাই, তাহলে সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। আমি প্রতিদিন স্কুলে যাই, সেটাও কিন্তু কিসের মধ্যে পড়বে? প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে, যে কাজটা আমি প্রতিদিন করছি। আমি যদি বলি যে আমি রোজ হাঁটতে যাই, সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। আমি যদি এবার বলি পৃথিবী সূর্যের, আর একটা উদাহরণ দিচ্ছি দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, চারিদিকে ঘোরে। ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, এটা যদি আমি ট্রান্সলেট করি,
তাহলে কি হবে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা কি একদিনে ঘোরে? মানে একদিন শুধু হয় কাজটা কি? না, এটা কি হয়, প্রতিনিয়ত হয়। মানে এটা একটা চিরন্তন সত্য ঘটনা। অভ্যাসগত দিক থেকে করলেও হবে, প্রতিদিন ওঠে। তাছাড়াও কিন্তু এটা একটা চিরন্তন সত্য ঘটনা। আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো চিরন্তন সত্য ঘটনা যদি বোঝায়, তাহলেও কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমি ট্রান্সলেট করতে যাই, তাহলে কি করতে হবে, এই গঠন অনুযায়ী আমাকে বসাতে হবে। সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, কিংবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, এস বাই এস যুক্ত হবে এবং অবজেক্ট। ঠিক আছে? তো এখানে দেখো সাবজেক্ট কোনটা, অবশ্যই পৃথিবী সম্পর্কে বলছে, তাহলে আর্থ হবে। দ্য আর্থ, দ্য আর্থ হয়ে গেল। তারপরে দেখো এখানে সাবজেক্ট হয়ে গেল দ্য আর্থ, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এখানে ভার্ব কোনটা বলো তো? ঘোরে, চারিদিকে যে ঘুরছে, এটা কিন্তু একটা কাজ করছে। তো এখানে কি হবে, সেটা ঘুরছেটা হবে ভার্ব। এখানে কি হবে, কি মানে ঘোরা বলো? মুভ। এবার দেখো এটাকে যেহেতু এটা যেহেতু ভার্ব হচ্ছে এবং ভার্বের সঙ্গে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে কিন্তু কি হয়, এস বা ইএস যুক্ত হয়। তো এখানে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হয়ে যাবে কি, মুভস। দ্য আর্থ মুভস, তারপর কি হচ্ছে, রাউন্ড দ্য সান। রাউন্ড কার, এখানে দেখো অবজেক্ট আমাদের বসানো হয়নি, অবজেক্ট হচ্ছে সূর্য, সূর্যের চারিদিকে। ঠিক আছে? তাহলে রাউন্ড দ্য সান। বোঝা গেল? তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। বোঝা গেছে তো? এখানে এস বা ইএস কখন হচ্ছে, যখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন কিন্তু এই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হচ্ছে। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মানে বুঝতে পেরেছো তো তোমরা সবাই? তাহলে কি বললাম বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিটে আমি কি কি বললাম, কি কি জিনিসের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে? একটা বললাম যে ঘটনাটা প্রায়ই ঘটে বা প্রতিদিন ঘটে, এরকম যদি কোনো ঘটনা বোঝায়, তাহলে সেটা কি বললাম আমি, প্রেজেন্ট ইনফিনিট হবে। তারপরে যদি বলি কোনো অভ্যাসগত ঘটনা, আমি প্রতিদিন বই পড়ি কিংবা আমি বই পড়তে ভালোবাসি, এই ধরনের যদি কিছু বোঝায়, তাহলে যেটা যেহেতু অভ্যাসের মধ্যে হচ্ছে, তার জন্য সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। আবার যদি বলি কোনো চিরন্তন সত্য ঘটনা, ঠিক আছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, গরু আমাদের দুধ দেয়, ঘাসের রং সবুজ হয়, এই যে চিরন্তন সত্য ঘটনা, সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। ঠিক আছে? তাহলে এটা নিয়ে হয়ে গেল তো? বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা রিনা, তুমি একটা উদাহরণ দাও তো, কিরকম পারছো বলো। কি বললে? আমি প্রতিদিন স্কুলে যাই? হ্যাঁ, একদম ঠিক আছে, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি ভাত খাই, এগুলো তো হচ্ছেই। একদম ঠিক বলেছো। তো দেখো এবার আমরা তাহলে সেকেন্ডটাতে চলে যাচ্ছি। প্রেজেন্ট টেন্সের যে দ্বিতীয় নাম্বার ভাগ কি ছিল বলো তো? কি ছিল? বুঝা গেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। তো আমরা কি করবো, এটা প্রেজেন্ট দ্বিতীয় নাম্বার ভাগটা লিখছি আমি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু সোজা। ঠিক আছে? তো দেখো বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা একটা দেখতে পারি, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউ যে কাজটা কন্টিনিউ হচ্ছে বা চলছে, এরকম যদি বোঝায়, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে পড়ে। তাহলে বলো কি বুঝতে পারলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা বোঝাচ্ছে? বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে, এরকম যদি বোঝায়, তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে পড়বে। আমি ভাত খাচ্ছি, এখন খাচ্ছি। ঠিক আছে? আমি গান করছি, আমি আঁকছি, আমি টিভি দেখছি, এখনই বর্তমানে যে কাজটা আমি করছি, এরকম যদি কোনো কিছু বোঝায়, তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। বুঝা গেছে? আমি যদি বলি আমি আঁকছিলাম, তাহলে কিন্তু সেটা হবে না। আমি ছবি এঁকেছি, সেটা বললেও কিন্তু হবে না। বর্তমানে আমাকে কাজটা রানিং অবস্থা থাকতে হবে। ঠিক আছে? বর্তমানে যদি কাজটা চলছে অবস্থায় থাকে বা করছি অবস্থায় থাকে, আমি সাইকেল চালাচ্ছি, আমি পড়ছি, আমি লিখছি, যাই বলি না কেন, সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। বুঝা গেছে? তো এবার আমি গঠনটা দেখে নেই এখানে। গঠন বা স্ট্রাকচারটা যদি আমি বলি, তাহলে কি হবে, সাবজেক্ট হবে, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে, প্লাস কি হবে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট হবে। বোঝা গেছে? তাহলে গঠন কি হবে, সাবজেক্ট, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট হবে। বোঝা গেছে? তাহলে একটা উদাহরণ দাও দেখি। একদম
আমি ছবি আঁকছি বা রিনা ছবি আঁকছে। আমি একটা উদাহরণ দিলাম, রিনা ছবি আঁকছে, তাই তো? রিনা ছবি আঁকছে, ঠিক আছে? তাহলে রিনা ছবি আঁকছে, এটা কিন্তু সে এখনো আঁকছে, মানে বর্তমানে কাজটা রানিং অবস্থায় আছে, তাই তো? তো বর্তমানে যখন কাজটা রানিং অবস্থায় থাকবে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। এবং এই বাংলাটাকে যদি আমি ট্রান্সলেট করতে যাই ইংলিশে, তাহলে আমি এই গঠনটা অনুযায়ী করবো, তাই তো? তাহলে কি হবে, সাবজেক্ট এমনি তাদের মধ্যে যে কোনো একটা ভার্বের সঙ্গে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট হয়ে যাবে। তো এখানে দেখো সাবজেক্ট কে, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট, তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, রিনা, তাহলে রিনাটা হয়ে যাবে সাবজেক্ট, তাই এখানে রিনা লিখে দিলাম। এবার দেখো এম, ইজ, আর এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে, তাহলে রিনা কি, রিনা হচ্ছে একজন বোঝাচ্ছে, একজন যদি বোঝায় তাহলে হচ্ছে ইজ। তাহলে রিনার পাশে কিন্তু কখনোই এম বসে না, আর তো বসবেই না, অনেকগুলো হয়ে গেলে সেটা আর, আই এর পাশেই শুধুমাত্র এম বসে, তাহলে একজনের পাশে হলে কি বসবে, ইজ। তাহলে রিনা ইজ, রিনা ইজ, তারপরে কি আছে দেখো, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি। এখানে ভার্ব কোনটা বলো তো, ভার্ব কাকে বলে বললাম? হ্যাঁ, যখন কোনো কিছুর দ্বারা কোনো কিছু করা বোঝাবে, কোনো কিছু করা যখন বোঝাবে তখন সেটা হচ্ছে ভার্বের মধ্যে পড়বে আর কি। এখানে আঁকছে, তাহলে আঁকা ইংলিশ কি, ড্রয়িং, তাই তো? হ্যাঁ একদম, পেইন্টও হবে। তাহলে আমি যদি বলি এখানে পেইন্ট, কিংবা ড্রও বলতে পারি, ঠিক আছে? রিনা ইজ পেইন্ট হলো ভার্ব, এবার ভার্বের সঙ্গে কি আছে, আইএনজি যুক্ত আছে, তাহলে রিনা ইজ পেইন্টিং, কি হবে, অবজেক্ট কোনটা বলো, অবজেক্ট হচ্ছে ছবি, তাহলে কি আঁকছে, এ পিকচার, বোঝা গেছে? রিনা ছবি আঁকছে, তাহলে আমি যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে আমাকে এই গঠন অনুযায়ী, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন অনুযায়ী কিন্তু সেটা করতে হবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন দেখো, সাবজেক্ট আছে, তাহলে আমি রিনা লিখে দিলাম সাবজেক্ট, রিনার সম্পর্কে বলা হচ্ছে। এম ইজ, আর, এই তিনটার মধ্যে কোনটা হবে, যেহেতু এম এর পাশে শুধুমাত্র আর বসে, অনেকগুলো হলে আর, এম এর পাশে, আই এর পাশে এম বসে, অনেকগুলো হয়ে গেলে আর বসে, তাহলে একজন বোঝালে ইজ হয়, তাহলে রিনা যেহেতু একজন, ইজ বসলো, ঠিক আছে? তারপরে দেখো ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ভার্ব হচ্ছে পেইন্ট, এবং পেইন্টের সঙ্গে আমি আইএনজি যুক্ত করেছি, ঠিক আছে? তারপরে অবজেক্ট কি হলো, এ পিকচার, তাহলে রিনা ইজ পেইন্টিং এ পিকচার। বোঝা গেছে? সোজা না একদম? তোমরা যদি একটু মন দিয়ে শোনো না, একদম ঠিক করতে পারবে, খুবই সোজা, ঠিক আছে? এবার আর একটা উদাহরণ দিই, তারা ফুটবল খেলছে, তারা ফুটবল খেলছে, ঠিক আছে? দেখো তারা ফুটবল খেলছে, তারা ফুটবল খেলছে, এখন খেলছে, রানিং অবস্থায় আছে, তাই না? তো এখানে তারা ফুটবল খেলছে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যেই পড়বে, ঠিক আছে? আমি যদি এখানে বলতাম তারা ফুটবল খেলে, তাহলে কি হতো বলতো, একদম ঠিক বলেছো, সেটা কিন্তু তাহলে ফুটবল খেলে মানে প্রায়ই খেলে যদি হয়, তাহলে সেটা কিন্তু আগেরটাতে হয়ে যেত, কি হতো, প্রেজেন্ট ইনডেফিনিটের। কিন্তু যেহেতু এখানে বলছে খেলছে, কাজটা রানিং অবস্থায় আছে, তাই আমার এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখানে দেখো আমি এই গঠন অনুযায়ী এটাকে করবো, তাহলে এখানে সাবজেক্ট কি হবে, এখানে সাবজেক্ট কোনটা বলো, কার সম্পর্কে বোঝাচ্ছে, অবশ্যই তারা, তারার ইংলিশ কি, দে, দে। এবার দেখো এম ইজ আর এর মধ্যে যে কোনো কিন্তু একটা হবে, দেখো এখানে অবলিক দেওয়া আছে, তার মানে তিনটেই কিন্তু বসবে না, যে কোনো একটা বসবে, তাহলে এম কি হবে, হবে না। ইজ হবে, ইজ হবে না, কেন, ইজটা হচ্ছে একজনের পাশে ইজ বসে, এখানে অনেকজন আছে, তারা অনেকজন আছে, তাই এখানে আর বসবে। দে আর কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এখানে ভার্ব কোনটা বলো তো, খেলছে, একদম। তো বলতে খেলছে, তাহলে খেলা ইংলিশ কি, প্লে, তাহলে এখানে প্লে লিখলাম, দে আর প্লে, হয়েছে এটা, হয়নি কিন্তু, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে দে আর প্লেইং, অবজেক্ট কি হবে বলতো, ফুটবল পড়ে থাকলো, তাহলে এখানে ফুটবল, দে আর প্লেইং ফুটবল। বোঝা গেছে তো? তাহলে কি হলো, তারা ফুটবল খেলছে, এটা যদি আমি ইংলিশে ট্রান্সলেট করতে যাই তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। শুধু কোন টেন্সে আছে বুঝলেও হবে না, আমার গঠনটা অবশ্যই মনে রাখতে হবে। এই গঠনটা তোমরা পারলে মুখস্থ করে নেবে, তোমাদের অনেক কাজে লাগবে।
ঠিক আছে? তাহলে এই গঠন অনুযায়ী যখন আমি এটা করব তাহলে সাবজেক্টের দে, প্রিমিসারের আর হলো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলো এবং অবজেক্ট হয়ে গেল। দে আর প্লেয়িং ফুটবল। বোঝা গেছে? আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম। এর থেকে বেশি আর করলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। ঠিক আছে? এর পরের ভিডিওতে আমি দুটো করে টেন্স আলোচনা করব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি তোমাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টস করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের কাছে হয়তো সাবস্ক্রাইবটা কোনো ম্যাটার করে না। কিন্তু আমার কাছে একটু খুব ভ্যালুয়েবল একটা জিনিস। আর বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করে দিও, তাদেরও একটু উপকার হয়ে যাবে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।